একটি মধ্যবিত্ত ছেলের প্রেমের কাহিনী, যেখানে পরিবার সামলানোই ছিল ছেলেটির কাছে চ্যালেঞ্জের ব্যাপার। সেখানে প্রেম অনেকটা আমাবস্যার চাঁদের মতোই, কিন্তু বৃত্তশালী পরিবারের হয়েও একটি মেয়ে সেই মধ্যবিত্ত ছেলের পরিবার সহ ছেলেটিকে যেভাবে আপন করে নেয় তা আপনাকে বেশ কিছু সময়ের জন্য ইমোশনাল করে দেবে, কথা দিলাম। আর রোমান্টিক সিকোয়েন্সগুলো মাঝে মাঝে মনে করিয়ে দিবে আপনার নিজের জীবনে আসা প্রেমের গল্পকে। আর মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের যে লাইফ স্টাইল এই সিনেমায় দেখতে পাবেন, তা হয়তো আজকে আপনার নিজের পরিবারের কথা নতুন করে মনে করিয়ে দিবে। যদি রোমান্টিক ইমোশনাল সিনেমা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনার জন্যই। হ্যাঁ ভাই, লাইক দিতে ভুলে গেলে চলবে না। আমি এক্সপ্লেনেশনে যেতে যেতে কমেন্ট বক্সে আপনার পছন্দের একটি সিনেমার নাম লিখে রাখতে পারে। আর আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন দারুণ দারুণ সিনেমার এক্সপ্লেনেশন বাংলায় পেতে উপরের ডান পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিটের শো এর। সিনেমার প্রথমেই দেখা যায় একটি বিয়ে বাড়ির দৃশ্য। সেখানে এই সিনেমার হিরোইন ইন্দুকে দেখা যায়। ইন্দুর বিয়ে উপলক্ষে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা সবাই তার বাসায় এসেছে। কিন্তু সবাই যখন বিয়ের আমেজে বিয়ের বাকি কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে, তখন ইন্দুকে দেখা যায় মন খারাপ করে বসে থাকতে। তো সেখান থেকে একটি মহিলা ইন্দুকে জিজ্ঞেস করে যে, তোমার কি এক্সাম আছে নাকি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ইন্দু বলে, এক্সাম শেষ হয়ে গিয়েছে আর আমি ফেল করেছি। তখন আরেকজন মহিলা বলে, একবার ফেল করেছো তো কি হয়েছে, আবার অংশগ্রহণ করবে। তখন ইন্দু বলে, এই পরীক্ষায় চাইলেই দ্বিতীয়বার অংশগ্রহণ করা যায় না, এই পরীক্ষা দেওয়ার সুযোগ কেবলমাত্র জীবনে একবারই আসে। তখন আরেকজন বলে, তোমার জীবনে এমন কি পরীক্ষা ছিল যা দ্বিতীয়বার দেওয়ার মতো তুমি সুযোগ পাবে না? তখন ইন্দু বলে, এই এক্সামটি আমার জীবনের সবচাইতে বেশি এক্সাইটেড একটি এক্সাম ছিল। আর তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখনই আমরা দেখতে পাই এই সিনেমার হিরো গোবর্ধনকে। তিনি রেশন কার্ড হাতে নিয়ে রেশন আনার জন্য দৌড়ে যাচ্ছিলেন। তাকে দেখে পেছনে পেছনে এলাকার অন্যান্যরাও দৌড়াতে শুরু করে গোবর্ধনের আগে যাওয়ার জন্য। কারণ গোবর্ধন যে পরিমাণে রেশন নেয়, সেই জন্য গোবর্ধনের পরে যাওয়া লোকগুলোকে রেশন না নিয়েই অনেক সময় বাসায় ফিরে আসতে হয়। তাই তারা তাড়াহুড়ো করে গোবর্ধনের আগে যাওয়ারই চেষ্টা করছে। গোবর্ধন দৌড়ে গিয়ে লাইনে দাঁড়ায়। সেখানে এক চাচাকে জিজ্ঞেস করে, চাচা রেশন দেওয়া কি শেষ? চাচা বলে, না, সবে শুরু হলো, যাক এখন একটু স্বস্তি আসলো। তারপর গোবর্ধন আশেপাশে থাকা মানুষের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছে। পাশের লাইনেই দাঁড়িয়ে ছিল তিনটি। এদের মধ্যে থেকে একজন গোবর্ধনকে জিজ্ঞেস করে, গোবর্ধন, তুমি আজকে প্যাকেট দুধ কিনে আনোনি কেন? গোবর্ধন বলে, আমার যতটা মাখন দরকার হয় প্যাকেট দুধ থেকে ততটা পাওয়া যায় না, তাই ভাবছি এখন থেকে ডেইরি থেকেই দুধ নিব। আরেক টিমও বলে, গোবর্ধন, আজকে অনেক সূর্যের তাপ, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াই যাতে তোমার শরীরে সূর্যের তাপ না লাগে। গোবর্ধন বলে, না, দরকার নেই। আসলে গোবর্ধনের মাথা নষ্ট হয়ে গেছে রেশনের সুযোগ পেঁয়াজ দিতে দেখে। সে ভাবছে তেল, ডাল, চাল সহ অন্যান্য যে দ্রব্য সামগ্রী লাগবে সেগুলো তো বাহির থেকেই কিনতে হবে। তা ভেবে তার মেজাজ বিক্রি ছিল। আর এখান থেকে বোঝা যায় গোবর্ধন কতটা হিসাবী একটা ছেলে। তারপর গোবর্ধন রেশন আনতে সামনে গেলে রেশন দেওয়া সরকারি কর্মকর্তাকে গোবর্ধন অনেকগুলো রেশন কার্ড ধরিয়ে দেয়। তখন সে রেশন দেওয়া কর্মকর্তা বলে, এলাকার সব পেঁয়াজ কি তোর একাই লাগে নাকি এখান থেকে নিয়ে কালোবাজারে বিক্রি করে দিস? তখন গোবর্ধন রেগে গিয়ে বলে, তুমি কি জানো আমার পরিবারে কতজন সদস্য আছে? তারপর গোবর্ধন বাজার সদাই নিয়ে বাসায় চলে আসে। তখন গোবর্ধন বাসায় এসে দেখে তার ভাবি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছে। গোবর্ধন দেখতে পায় তার ভাবি একটু বেশি আটা ইউজ করে দোসা বানাচ্ছে। তখন গোবর্ধন বলে, এভাবে বানায় নাকি, দাও আমি বানিয়ে দিচ্ছি। এই কাণ্ড দেখে বাচ্চাদেরও কপালে হাত। বাচ্চারা গোবর্ধনের বানানো দোসা খেতে রাজি হয় না, কিন্তু কে শোনে কার কথা। গোবর্ধন তার মতোই দোসা বানিয়ে যাচ্ছে। গোবর্ধন এত পাতলা করে দোসা বানিয়েছে যেন ফু দিলেই উড়ে যাবে। এরপর দেখা যায় গোবর্ধনের বড় ভাবিকে। সে তার বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছে, আর বাচ্চা কান্না করতেছিল নতুন কেটস কিনে দেওয়ার জন্য। গোবর্ধন বাচ্চার কান্না দেখে রান্নাঘর থেকে সেখানে চলে আসে। এসে বাচ্চাকে বলে, আমি বিকেলে অফিস থেকে আসার সময় তোর জন্য কেটস কিনে নিয়ে আসবো। বাচ্চাটি কান্না বন্ধ করে খুশি হয়ে যায়। তখন গোবর্ধন তার ভাবিকে জিজ্ঞেস করে, ভাইয়া রাতে কখন বাসায় ফিরেছে? ভাবি বলে, তা আমি ঠিক বলতে পারবো না, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ তাকে দেখিনি। তখন গোবর্ধন তার ভাবিকে সান্ত্বনা দিতে শুরু করে, বলে, তুমি টেনশন করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, বাজে অভ্যাসগুলো বাদ দিতে একটু সময় তো লাগবেই। তারপর গোবর্ধনের ভাবি চলে গেলে দেখা যায় গোবর্ধনের ভাইকে। সে আসলে মাদক আসক্ত ছিল, তার বউ বাচ্চা ছেলেমেয়ের প্রতি তেমন কোনো খেয়াল ছিল না। গোবর্ধন বাড়ি থেকে বের হয়ে বাচ্চাদেরকে স্কুল বাসে তুলে দেয়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী এক মহিলার সাথে গোবর্ধনের দেখা হয়। গোবর্ধনকে সেই মহিলা তার ভাই সম্পর্কে আজে বাজে কথা বলছে, যে তোমার ভাই তো মাতাল, তার তো কোনো চিন্তাই নেই, তার কাজ শুধু একটা, সারা রাত নেশা করবে আর সারাদিন বাসায় পড়ে পড়ে ঘুমাবে। তখন গোবর্ধন সেই মহিলার উপর ক্ষেপে যায়। আসলে ভাই বোন খারাপ হলেও সে কথা অন্যের মুখে শুনলে নিজেকে আর কন্ট্রোল করা যায় না, তাই সেই মহিলাকে সেখান থেকে গোবর্ধন বকা দিয়ে চলে আসে। তারপর গোবর্ধন তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়। গোবর্ধনের হাতে বিল্ডিং এর ডেমো দেখে বোঝা যায় সে সিভিল ইঞ্জিনিয়ার। তখন গোবর্ধনের আরেক ভাইকে দেখা যায়, সে তার নতুন বিজনেস স্টার্ট করার জন্য গোবর্ধনের কাছ থেকে টাকা চাইছে। গোবর্ধন 2-1 দিনের মধ্যে ম্যানেজ করে দেওয়ার আশ্বাস দেয়। তারপর গোবর্ধনকে তার দাদির সাথে কথা বলতে দেখা যায়। দাদি বলছে, বয়স তো অনেক হলো, এবার বিয়ে শাদী কর। গোবর্ধন বলছে, আগে আমার 2 ভাই ঠিক হোক, তাছাড়া আমি এমনিতেও বিয়ে করতে চাই না, কারণ পরের
পরের মেয়ে এসে আমাদের সংসারে যদি ভাঙন সৃষ্টি করে দেয়, বলা তো আর যায় না। আর তাছাড়া ভাইয়ের বাচ্চারা তো আমার বাচ্চার মতোই। আমি আর আপাতত বিয়ের কথা ভাবছি না। আসলে গোবর্ধন তার পরিবারকে প্রচন্ড রকমের ভালোবাসে, সবসময় পরিবারের প্রত্যেকটি সদস্যকে আগলে রাখার চেষ্টা করে। তারপর গোবর্ধন বাইকে করে অফিসের দিকে রওনা দেয়। কিন্তু যাত্রাপথে গোবর্ধনকে বাইকের পেট্রোল বাঁচানোর জন্য কখনো চলতি গাড়ি ধরে সেই গাড়ির সাথে চলতে দেখা যায়, আবার কখনো পায়ের সাহায্যে মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলতে থাকে। বাইক চালানোর জন্য যে পরিমাণ পেট্রোলের দরকার ছিল তার থেকে অনেক কম পেট্রোল নিয়ে বাকি টাকাটা গোবর্ধন সঞ্চয় করে রাখতো, যাতে পরিবারের সবাইকে খুশি রাখা যায়। গোবর্ধন অফিসে চলে যায়। তারপর গোবর্ধন অফিসে গিয়ে একটি মিটিং এ ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করে ল্যাপটপের কেবলটি বসকে ধরে রাখতে বলে, কারণ গোবর্ধনের ল্যাপটপটি পুরাতন হওয়ায় মাঝে মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তখন মিটিং এ উপস্থিত অন্যান্যরা গোবর্ধনকে বলতে থাকে, তুমি কি চাও বলো। তখন গোবর্ধন বলে তার ভাইয়ের ব্যবসার জন্য একটি লোন দরকার ছিল, সেই লোনের জন্য একজন স্ট্রং গ্রান্টার দরকার ছিল। আপনি যদি পেপারটিতে একটা সাইন করে দিতেন তাহলে হয়তোবা লোনটি পাস হয়ে যেত। তখন গোবর্ধনের বস একটু অবাক হয়ে তাকিয়ে থাকে গোবর্ধনের দিকে, কারণ তার বস ভেবেছিল গোবর্ধন হয়তো তার নিজের জন্য কিছু চাইবে। এরপর গোবর্ধনের কাছে তার অফিসের একটি মেয়ে কলিগ আসে। এই মেয়েটি গোবর্ধনকে গত 3 বছর ধরে পছন্দ করে, কিন্তু গোবর্ধন এই মেয়েটির প্রপোজালে রাজি হয়নি, কারণ মেয়েটি তাকে কন্ডিশন দিয়েছিল। আর কন্ডিশন গুলো এমন ছিল, মেয়েটি জানতো গোবর্ধনের উপর গোবর্ধনের পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আর এই গোবর্ধনের উপর নির্ভর করেই গোবর্ধনের ভাইয়ের পরিবারও চলছে। মেয়েটির কাছে গোবর্ধনের এইসব কর্মকাণ্ড পছন্দ ছিল না, তাই সে মেয়েটি চাইতো গোবর্ধন শুধু সেই মেয়েটিকেই ভালোবাসুক। এরপর গোবর্ধন অফিস থেকে বাসায় ফেরার সময় রাস্তায় তার বড় ভাইয়ের সাথে দেখা হয়। সে বাইক নিয়ে তার বড় ভাইয়ের জন্য ওয়েট করলেও তার বড় ভাই তার বাইকে না চড়ে অন্য একটি ট্যাক্সি নিয়ে চলে যায়। আর এখান থেকেই বোঝা যায় গোবর্ধন আর তার ভাইয়ের সম্পর্ক বেশি একটা ভালো নয়। তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে, গোবর্ধন তার ভাইয়ের পরিবার এবং ছেলে মেয়েদেরকে এত ভালোবাসার পরেও আসলে গোবর্ধনের বড় ভাইয়ের সাথে এমন কি হয়েছে যার জন্য গোবর্ধনের সাথে তার বড় ভাইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, তা আমরা আরেকটু সামনে গেলেই বুঝতে পারবো। তারপর দেখা যায় ঘটনা আবার প্রেজেন্টে আসে সেই বিয়ে বাড়িতে। তখন সেখান থেকে এক মহিলা বলছে, গোবর্ধনের আচরণ তো একদমই পুরুষের মতো না, যে কথাটি ইন্দু ভালো চোখে নেয়নি। সে বলে চুপচাপ থাকা মানেই দুর্বলতা নয়। ইন্দু আবারও ঘটনা বলতে শুরু করলে সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। গোবর্ধনের এক আঙ্কেলের জমি কিছু গুন্ডারা জোর করে নিয়ে যেতে চাইছিল। তখন সেই ঘটনা মীমাংসা করার জন্য গোবর্ধনের আঙ্কেল গোবর্ধনকেও সেখানে ডাকে। গোবর্ধন সেখানে পৌঁছে সবার সাথে নম্র ভদ্রভাবেই কথাবার্তা বলছিল। গোবর্ধনের নম্রতা দেখে গুন্ডার দল গোবর্ধনকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে। তখন হঠাৎ করে গোবর্ধন চলে যায় তার ভয়ঙ্কর রূপে। সে নিজের মতো করে সেই জায়গাতে কোন কোন জায়গায় দরজা জানালা তৈরি হবে তা দেখাতে থাকে। এক পর্যায়ে গোবর্ধন লাথি মেরে দেয়াল ভেঙে ফেলে। এসব দেখে গুন্ডা দল গোবর্ধনের দিকে তেড়ে আসলে গোবর্ধন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তখন গোবর্ধনের আঙ্কেল খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, কারণ গোবর্ধনের জন্য হয়তো সে তার জমিটি ফিরে পেয়েছে। এরপর গোবর্ধন রাতে বাসায় ফিরে আসলে গোবর্ধন ছাদে যেতে চাইছিল, কারণ গোবর্ধনের বাড়িতে ছাদের উপর এক্সট্রা একটি রুম ছিল যেখানে গোবর্ধন প্রায় একা সময় কাটাতো। তখন গোবর্ধনের দাদি গোবর্ধনকে বাধা দেয় আর বলে সেই রুমটি আজকে থেকে ভাড়া দেওয়া হয়েছে। এসব শুনে গোবর্ধন তার দাদির উপর রেগে যায় এবং দাদিকে বলে, তুমি তো ভালো করেই জানো আমি মাঝে মধ্যে সেখানে সময় কাটাই, আমাকে না জিজ্ঞেস করে সেই ঘর তুমি ভাড়া দিয়ে দিলে। তারপর রেগে মেগে গোবর্ধন সেই ভাড়াটিয়াকে বের করে দেওয়ার উদ্দেশ্যে ছাদে যায়, কিন্তু ছাদে গিয়ে গোবর্ধন ভাড়াটিয়ার দিকে তাকাতেই যেন সে কেন এখানে এসেছে তা যেন ভুলে গিয়েছে। আসলে ভাড়াটিয়াটি অন্য কেউ নয়, সে একমাত্র এই সিনেমার হিরোইন ইন্দু। গোবর্ধন ইন্দুকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, যা থেকে আমরা বুঝতে পারি ইন্দুকে গোবর্ধনের ভালো লেগে গিয়েছে। তারপর ইন্দু ও গোবর্ধন সম্পর্কে গোবর্ধনকে বলতে থাকে, আর ইন্দু গোবর্ধন সম্পর্কে যা যা বলছিল তা শুনে গোবর্ধন একটু অবাকই হয় আর ভাবতে থাকে, সবই এই মেয়েটা আমাদের বাড়িতে উঠলো, সে আমার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে। তখন গোবর্ধন ইন্দুকে জিজ্ঞেস করে, তুমি আসলে আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? কিন্তু তখন বলে, আমি আপনার বাসার সন্ধান যার কাছ থেকে পেয়েছি সেই আমাকে সবকিছু খুলে বলেছে। তখন গোবর্ধন চলে যায় তার বন্ধুর কাছে। আসলে গোবর্ধনের এই বন্ধুই ইন্দুকে সবকিছু বলেছে। তারপরে ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় গোবর্ধনের সেই বন্ধুর দোকানে এসে ইন্দু একটি ঘরের সন্ধান করছে। তখন গোবর্ধনের সেই বন্ধু বলে, আমার কাছে একটি সিঙ্গেল রুম আছে, কিন্তু যাদের বাসা তার অনেক বড় ফ্যামিলি, এখানে যদি তোমার মানিয়ে নিতে কষ্ট না হয় তাহলে তুমি যেতে পারো। তখন ইন্দু রাজি হওয়াতে গোবর্ধনের বাড়ির সন্ধান দেয় ইন্দুকে, এবং তখন গোবর্ধনের বন্ধু গোবর্ধন এবং গোবর্ধনের পরিবার সম্পর্কে ইন্দুকে অনেক কিছু বলে দেয়। তো এরপর ঘটনা প্রেজেন্টে আসলে গোবর্ধনকে গোবর্ধনের বন্ধু বলে, আমার কেন জানি মনে হচ্ছে সেই মেয়েটি তোর খোঁজে এখানে এসেছে। গোবর্ধন সে কথাকে পাত্তা না দিয়ে উড়িয়ে দেয়। তখন গোবর্ধন বাসায় ফিরে আসলে দেখতে পায় তার বাসার বাচ্চারা কান্না করছে। গোবর্ধন তার দাদিকে জিজ্ঞেস করে, ওরা কেন কান্না করছে? তখন গোবর্ধনের দাদি বলে, উপরের ভাড়াটিয়া বিরিয়ানির অর্ডার করেছে, তো সেই বিরিয়ানি দিতে ডেলিভারি ম্যান এখান দিয়ে যাওয়ার সময় ওরা দেখে বিরিয়ানি খাবে বলে কান্না করছে। তখন গোবর্ধন বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বলছে তোমাদের কেন সেদিন বিরিয়ানি খাওয়ালাম, আবার কয়দিন পরে আবার খাওয়াবো। এর মধ্যে আরেকজন ডেলিভারি ম্যান ইন্দুকে আইসক্রিম ডেলিভারি দেওয়ার জন্য এসেছে। তা দেখে বাচ্চারা আবার আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এরপর গোবর্ধন কোনোভাবে সেদিন সেই বাচ্চাদেরকে কন্ট্রোল করে, কিন্তু এর পরের দিন যখন ইন্দু আবার খাবার অর্ডার করে, বাচ্চাদের এসব কাণ্ড সহ্য করতে না পারে গোবর্ধন ইন্দুর কাছে যায়। ইন্দুকে গিয়ে বলে, আপনার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে বাসায় রান্না করে খাবেন, না হলে বাইরে গিয়ে খেয়ে আসবেন। আপনার অর্ডার করা ডেলিভারি ম্যানের
ছেলেরা আমার দরজায় নক করে আর বাচ্চারা তা দেখে কান্নাকাটি করে। তখন ইন্দু বলে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি অর্ডার করলে বাচ্চাদেরটা সহ অর্ডার করবো। একথা শুনে গোবর্ধন ইন্দুর উপর একটু রেগে যায়, বলে তোমার কি মনে হয় আমরা কি এসব খাবার খেতে পারি না? এসব খাবার সবসময় খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। আমরা সবসময় খাবারের ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করি আর সবসময় সব খাবার খাই না, তাই এই ধরনের খাবার ইচ্ছে করে একটু অ্যাভয়েড করি। হঠাৎ ইন্দুর মনে পড়ে তার কলেজে যাওয়ার জন্য কাপড় আয়রন করতে হবে, কিন্তু ইন্দুর কাছে তখনও আয়রন ছিল না। ইন্দু গোবর্ধনকে একটি আয়রনের ব্যবস্থা করে দিতে বলে। গোবর্ধন আয়রন ব্যবস্থা করলে দেখে ইন্দু আবার আয়রন করতে পারে না। তখন গোবর্ধন নিজে ইন্দুর কাপড় আয়রন করে দেয়, যে ব্যাপারটা খুব ভালোভাবেই মনে ধরে ইন্দুর। গোবর্ধনের প্রতি ইন্দুর ভালো লাগা কাজ করতে থাকে। গোবর্ধন অফিসে গেলে গোবর্ধনের বস গোবর্ধনকে নিয়ে একটি মিটিং এর জন্য রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে গোবর্ধন দেখতে পায় ইন্দু তার পুরো ফ্যামিলি নিয়ে সেই রেস্টুরেন্টে এসেছে আর তার ফ্যামিলি মেম্বাররাও সেই ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করছে। তখন গোবর্ধন তা দেখে তার দাদিকে ফোন করে। দাদি তার ফোন রিসিভ না করে ফোনটি উল্টো কেটে দেয়। সেদিন গোবর্ধন অফিস থেকে একটু আগেই বাসায় চলে যায়। এর কিছুক্ষণ পর ঘোরাফেরা শেষে ইন্দু সহ পরিবারের সবাই বাসায় ফিরে আসে। এসে দেখে গোবর্ধন আজকে একটু আগেই অফিস থেকে বাসায় চলে এসেছে। তখন গোবর্ধনের পরিবারের সবাই একটু ভয়ে ভয়ে ঘরে ঢুকতে থাকে। তখন ইন্দু এসে গোবর্ধনকে বলে যে আসলে তাদেরকে আমি জোর করেই নিয়ে গিয়েছিলাম। হুহা করে ব্যাপারটা গোবর্ধন শেষ করে দেয়। কিন্তু রুমে প্রবেশ করতেই গোবর্ধন ফ্যামিলির সবাইকে বলতে থাকে একটা অপরিচিত মেয়ে বললো আর তোমরা চলে গেলে। আরো বিভিন্ন টাইপের কথাবার্তা গোবর্ধন তার পরিবারকে বলতে থাকে। এসব কথা ইন্দু পেছন থেকে শুনতে পায়। হঠাৎ গোবর্ধনের চোখ ইন্দুর দিকে গেলে ইন্দু একটু রাগ করেই সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরদিন থেকে দেখা যায় গোবর্ধন ইন্দুর কাছে ব্যাপারটা নিয়ে সরি বলার জন্য ঘুরঘুর করছে, কিন্তু ইন্দু যেন মানতেই নারাজ। সে গোবর্ধনের কোনো কথাই শুনতে চাইছে না। তখন গোবর্ধন বলে ওঠে আসলে আমাদের বাচ্চাদের তো এমনটাই শিক্ষা দেওয়া উচিত, তারা যাতে অপরিচিত কারোর সাথে কোথাও না যায়। আপনি হয়তো ভালো মানুষ, কিন্তু কার মনে কি আছে তা তো আর জানা যায় না। তখন ইন্দু ব্যাপারটা নর্মাল করে নেয় আর এই সুযোগে গোবর্ধনকে আবদার করে বসে তার কলেজে পৌঁছে দিতে। গোবর্ধন কলেজের ডিস্টেন্স 40 কিলোমিটার জানতে পেরে একটু আমতা আমতা করতে করতে বলে কলেজ পর্যন্ত গেলে আমার 1 লিটার তেল বেশি খরচ হবে। তখন ইন্দু বলে ঠিক আছে আমি তেলের খরচ দিয়ে দিচ্ছি। ইন্দু গোবর্ধনকে তেল কিনে দিলে গোবর্ধন ইন্দুকে কলেজে পৌঁছে দেয়। এরপর থেকেই তাদের মধ্যে খুব ভালো সময় কাটতে থাকে। তারা একে অপরকে আস্তে আস্তে বুঝতে শুরু করে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায় তাদেরকে। ইন্দু যেন গোবর্ধনের ফ্যামিলির সাথে তার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গিয়েছে। গোবর্ধন ইন্দুকে নিয়ে তার অফিসে যায়। এখানে সেই মেয়েটি দেখে জেলাস ফিলও করে। এভাবে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে শুরু করে। এমন করে তাদের দিনকাল ভালোই চলছিল। গোবর্ধন অফিসে থাকার সময় একদিন তাদের বাড়িতে একজন লোক আসে। এসে গোবর্ধনের ভাবিকে বলে গোবর্ধনের ভাই তার কাছ থেকে 8 লক্ষ টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা যেন তাকে ফেরত দিয়ে দেয়, আর টাকা দিতে না পারলে তুমি চলে এসো। গোবর্ধন বাসায় এসে এসব শুনতে পেরে খুব রাগান্বিত হয়ে যায়। তারপর গোবর্ধন তার পরিবারের সদস্য ও বাচ্চাদেরকে নিয়ে সেই লোকের বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে বাচ্চাদেরকে গোবর্ধন বলে তোমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য। যদি কখনো তোমার পরিবারের সাথে কেউ খারাপ আচরণ করে তাহলে তাকে কিভাবে শিক্ষা দিতে হয় তাই আজকে তোমাদেরকে দেখাবো। তারপর গোবর্ধন সেই লোকের সাথে থাকা পাতিদেরকে মেরে একদম তক্তা বানিয়ে দেয় আর সেই লোককে সাবধান করে বলে তুই যদি কোনোদিন আমার বাড়ির দিকে নজর দিয়েছিস সেই দিনের ভয়াবহতা তুই সহ্য করতে পারবি না। এই বলে গোবর্ধন তার পরিবার নিয়ে সেখান থেকে চলে আসে। পর রাতে তারা সবাই বসে গোবর্ধনের বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। তার বড় ভাই বাসায় আসতেই গোবর্ধন তাকে বলে এভাবে একটা মানুষের জীবন চলতে পারে না। ভাইয়া তুমি কেন এমন করছো? আমাদের বাবা তো এমন ছিল না। আমরা কি চাইলে সবাই মিলে আমাদের পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারি না? এসব ধরনের আরো অনেক ইমোশনাল কথাবার্তা বলতে থাকে গোবর্ধন আর বলে তুমি আমার উপর কেন এত রেগে আছো? তোমার যদি আমার উপর বেশি রাগ হয়ে থাকে তুমি আমাকে চাইলে মারতে পারো, তারপরও তুমি এই জীবন থেকে ফিরে আসো। তখন গোবর্ধনের ভাই গোবর্ধনকে কষিয়ে একটি চড় মারে, যা দেখে বাড়ির সবাই একটু অবাক হয়ে যায়। কিন্তু গোবর্ধন চুপচাপ সেখান থেকে চলে আসে, সে কোনো প্রতিবাদ করে না। তো বিন্দু তখন দাদিকে জিজ্ঞেস করছিল গোবর্ধনের ভাই গোবর্ধনের উপর কেন এত রেগে আছে। তখন দাদি বলে গোবর্ধনের ভাই ইউপিএসসি এক্সামের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বারবার রেজাল্ট খারাপ করার কারণে গোবর্ধন রেগে মেগে তার বড় ভাইকে বিভিন্ন কথা শোনায়। আর তারপর থেকে আস্তে আস্তে গোবর্ধনের বড় ভাই নেশায় আসক্ত হতে থাকে। এর পরের দিন সকালে গোবর্ধন ছাদের এক কোনায় একা একা বসেছে। তখন সেখানে ইন্দু গিয়ে গোবর্ধনকে বলে কালকের জন্য কি তোমার মন খারাপ? গোবর্ধন বলে না, ভাইয়া যদি আমাকে চর মারার ফলে আমার উপর যে তার রাগ তার কিছুটাও কমে তাহলে আমি খুশি। এরপর ইন্দু গোবর্ধনকে কিছু টাকা দেয়, দিয়ে বলে যাও সেই লোকের টাকা পরিশোধ করে দিয়ে আসো। গোবর্ধন জিজ্ঞেস করে এত টাকা তুমি কোথায় পেলে? ইন্দু বলে আমি জমিয়েছিলাম। গোবর্ধন ইন্দুর কাছ থেকে কোনোভাবেই সেই টাকা নিতে চায় না, কারণ গোবর্ধন জানতো এই টাকা এত সহজে সে ফেরত দিতে পারবে না। তখন ইন্দু বলে তুমি তো পরিবারের সবার খেয়াল রাখো, তোমারও তো একজন খেয়াল রাখার মানুষের প্রয়োজন আছে, আর সেই মানুষের দায়িত্বটা না হয় আমি নিলাম। তারপর ইন্দু গোবর্ধনকে আই লাভ ইউ বলে চলে যায়। গোবর্ধন
ইন্দুকে আটকায়, বলে তুমি কি সারা জীবন আমার খেয়াল রাখবে? ইন্দু বলে হ্যাঁ রাখবো, যদি তুমি চাও। গোবর্ধন বলে দেখো আমার উপর কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। ইন্দু বলে না হয় সব দায়িত্ব দুজন ভাগ করেই নিব। গোবর্ধন বলে দেখো আমার পুরো পরিবারকে সময় দিয়েই আমার দিন কেটে যায়, আমি তোমার জন্য কিন্তু আলাদা সময় বের করতে পারবো না। তখন ইন্দু বলে আমি তো পরিবারেরই সদস্য। তখন গোবর্ধন বলে দেখো আমি কিন্তু একটু বেশি জেদি। ইন্দু বলে জেদ তো ছেলেদেরকেই মানায়। তারপর আর গোবর্ধন কিছু বলে না। তারপর ইন্দু কিছুক্ষণ চুপ করে থেকে চুস করে একটি গোবর্ধনকে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ঘটনা আবার সেই বর্তমানে বিয়ে বাড়িতে চলে আসে। ইন্দুকে কেউ একজন বলছে তুমি কেন কিস করলে? ইন্দু বলে তাকে দেখলে আমার কিস করতে ইচ্ছা করতো। তারপর ইন্দু আবার ঘটনা বলতে থাকে, সিন চলে যায় সেই ফ্ল্যাশব্যাকে। গোবর্ধন ইন্দুকে প্রপোজ করবে, চাইছিল পুরো ব্যাপারটা একটা সারপ্রাইজের মতো করতে, তাই সে সবাইকে নিয়ে বিভিন্ন প্ল্যান করে অপেক্ষা করছিল ইন্দুর জন্য। কিন্তু ইন্দু আসার আগেই একটি লোক গোবর্ধনকে একটি বই দেয়। গোবর্ধন বইটি হাতে নিয়ে দেখতে পারে এই বইটি ইন্দু গোবর্ধন ও গোবর্ধনের পুরো ফ্যামিলি নিয়ে লিখেছে। গোবর্ধনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, গোবর্ধনের দৈনন্দিনের চলাফেরা, তার ব্যবহৃত মোবাইল, সকল জিনিসপত্র, পরিবারের আয় ব্যয়, একটি মধ্যবিত্ত পরিবারের লাইফস্টাইল, এমন পার্সোনাল অনেক কিছু এই বইতে লেখা। এসব দেখে গোবর্ধন রেগে যায়। তারপর দেখা যায় সেই বইটি নিয়ে গোবর্ধনের বন্ধু নাড়াচাড়া করতে থাকে আর গোবর্ধনকে বলে যে এই থিসিস লেখার জন্যই হয়তোবা তোর সাথে ইন্দু ভালোবাসার নাটক করেছে। তখন সে বইটি নিয়ে গোবর্ধন ইন্দুর ভার্সিটিতে চলে যায়। এখানে গিয়ে সে দেখতে পায় ইন্দুর টিচার ও ফ্রেন্ডসরা তার খুব প্রশংসা করছে আর বলছে তোমাকে তো বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ তুমি সেই পরিবারের সাথে একদম নিজের মতো করে মিশে গিয়েছিলে। এরপর ইন্দু পেছনে তাকাতেই গোবর্ধনকে দেখতে পায়। ধন চেঁচামেচি করে সবার সামনে ইন্দুকে বলছে তুমি আমার সম্পর্কে এই বইতে লিখেছো, আমার পরিবার সম্পর্কে এই বইতে লিখেছো, আমার পারমিশন দেওয়ার প্রয়োজনীয়তা তুমি মনে করোনি, এটা কোনো থিসিস হতে পারে না, তুমি আমার পরিবারকে ছোট করে দেখেছো। গোবর্ধনকে বিভিন্নভাবে ইন্দু বোঝানোর চেষ্টা করে যে আসলে এটা একটা থিসিস ছিল আর ইন্দু গোবর্ধনের সাথে কোনো অভিনয় করেনি। এখন গোবর্ধন ইন্দুকে একটি চর মেরে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গোবর্ধন তার কোনো কাজই মন বসাতে পারছিল না। তার ভেতর ইন্দুর করা কর্মকাণ্ডগুলো যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তারপর হঠাৎ গোবর্ধনের চোখ যায় তার ল্যাপটপের দিকে। সে সেখানে একজন লোকের ছবি দেখতে পায়। ইনি একজন বড় কোম্পানির মালিক। অনেক আগের একটা সময় গোবর্ধনকে ভালো স্যালারিতে তার কোম্পানিতে জয়েন করার জন্য বলেছিলেন। বাড়ি থেকে দূরে থাকতে হবে বলে গোবর্ধন সেই কোম্পানিতে তখন জয়েন করেননি, কিন্তু গোবর্ধনকে দেখা যায় তার কাছে চাকরির জন্য আকুতি করতে। গোবর্ধন সম্পর্কে যেহেতু এই মালিকের জানাশোনা ছিল আর পার্সোনালি সে গোবর্ধনকে পছন্দ করত, তাই সে গোবর্ধনকে নিয়ে নেয়। তারপর গোবর্ধন আরেকটি আবদার করে বসে সেই মালিকের কাছে। সে বলে আমাকে 6 মাসের স্যালারি অ্যাডভান্স করতে হবে, এর জন্য আপনি আমাকে যেভাবে কাজ করতে বলবেন আমি সেভাবেই করব। গোবর্ধনের সেই আবদারটিকেও কোম্পানির মালিক মেনে নেয়। 6 মাসের অ্যাডভান্স স্যালারি নিয়ে গোবর্ধন চলে যায় প্রথমে মোবাইল মার্কেটে। সেখানে গিয়ে একটি সে নতুন আইফোন কিনে নেয়, কারণ ইন্দু তার থিসিসে লিখেছিল গোবর্ধন একটি ভাঙা মোবাইল ব্যবহার করে। সেই আইফোনটি কিনে গোবর্ধন আগে ইন্দুকে ভিডিও কল দেয়, দেখো তুমি থিসিসে লিখেছিলে আমি ভাঙা ফোন ইউজ করি, এই যে দেখো আমার লেটেস্ট ফোন, আর আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি আমার যে সব ব্যবহৃত পুরনো জিনিসপত্র তোমার থিসিসে লিখেছো আমি এর সবগুলোই কিনবো। এই বলে ইন্দু কিছু বলতে যাবে, তখন গোবর্ধন ফোন কেটে দেয়। এরপর গোবর্ধন একটি লেটেস্ট মডেলের বাইক কিনে নিয়ে আসে। কল করে বলে তুমি না বলেছিলে আমি ভাঙ্গা বাইক দিয়ে যাতায়াত করি, এই যে দেখো আমার নতুন বাইক। তারপর দেখা যায় গোবর্ধন তার ভাতিজা ভাতিজিকে একটি নতুন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং তার 2 ভাবিকে গয়নাগাটি কিনে দেয়। আর সেগুলো ইন্দুকে ফোন করে দেখাতে থাকে, কারণ এসব বিষয় ইন্দু তার থিসিসে উল্লেখ করেছিল। ইন্দু বারবার কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই গোবর্ধন তার ফোনটা কেটে দেয়। ইন্দুর কোনো কথাই শুনতে চায় না সে। তো নতুন অফিসে জয়েন করেই গোবর্ধন ইন্দুকে আবার ভিডিও কল করে দেখায়, দেখো এটা আমার নতুন অফিস, আর বলে এটাই আমার তোমাকে দেয়া শেষ কল, আমাকে তুমি কখনো আর ফোনে পাবে না, আর কোনো থিসিসও আমাকে দেখতে পাবে না, এরপর যদি আমাকে দেখো তাহলে দেখতে পাবে বড় বড় ম্যাগাজিনে। এই বলে ইন্দুর ফোনটি গোবর্ধন আবার কেটে দেয়। এরপর ভাবসাব নিয়ে গোবর্ধন তার বসের রুমে প্রবেশ করে। সেখানে ঢুকে গোবর্ধন ইন্দুকে দেখতে পায়। প্রথমে একটু চমকে গেলেও পরবর্তীতে তার ভাবের মাত্রা বহু গুণে বেড়ে যায়। সে ভাবতে থাকে হয়তো কোনো কাজে টাজে এসেছে। তারপর গোবর্ধনের বস চলে আসলে ইন্দুর সাথে গোবর্ধনের পরিচয় করিয়ে দেয়। তখন গোবর্ধন জানতে পারে সে যে কোম্পানিতে চাকরি নিয়েছে গোবর্ধনের বস এই কোম্পানির মালিকের মেয়ে এই ইন্দু, এবং ইন্দুই এই কোম্পানির সিইও। এখন গোবর্ধন আকাশ থেকে পড়ে আর একটু একটু লজ্জা পেতে শুরু করে, কারণ সে কি ভাবটাই না নিয়েছে, নতুন মোবাইল, নতুন বাইক, নতুন জব, ফুটানির মায়ের বা, তা আবার ইন্দুর বাবার টাকায়। এসব ভেবে একটু লজ্জা পেলেও পরিস্থিতি সামলে নেয় গোবর্ধন। তারপর দেখা যায় গোবর্ধন একটি ব্রিজের উপর তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর সে তাদেরকে বলছে সে এই কোম্পানিতে আর জব করবে না। তার বাড়ি বন্ধক রেখে 6 মাসের যে অগ্রিম স্যালারি কোম্পানি থেকে নিয়েছে সেই টাকা সে ফেরত দিয়ে দিবে। একথা শুনে তার এক বন্ধু বলে ওঠে, একবারই কয়বার বন্ধক রাখবি? আর বলে মনে রাখিস এটা হোয়াইট হাউস না, এটা তোর থাকার মতো ছোট্ট একটি জায়গা। এসব কথা চলতে চলতে গোবর্ধনের ফোনে ফোন করে ওই কোম্পানির ম্যানেজার। সে গোবর্ধনকে বলে কোম্পানির কাজের জন্য তাকে আমেরিকা যেতে হবে। তখন সেই প্রপোজালটি গোবর্ধন মেনে নেয়। আর গোবর্ধন ভাবতে থাকে আমেরিকা চলে গেলে ইন্দুর সাথে তেমন একটা দেখা হবে না, তাই সে চাকরিটা করার সিদ্ধান্তই নেয়। এরপরের দিন সকালে সে বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা
রওনা হয়। কিন্তু সেখানে গিয়েও গোবর্ধন ইন্দুকে দেখতে পায়। গোবর্ধন ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করে ইন্দু কেন আমার সঙ্গে যাচ্ছে। তখন ম্যানেজার বলে ইন্দু তো কোম্পানির সিইও, সে যাবে না। তখন গোবর্ধন বলে তাহলে আমার আর তার বিমানের সিট যেন আলাদা জায়গায় হয়। ম্যানেজার বলে আলাদাই তো, বিন্দু যাবে বিজনেস ক্লাসে আর তুমি যাবে ইকোনমি ক্লাসে। তখন গোবর্ধন বলে কেন। ম্যানেজার বলে সে কোম্পানির সিইও আর তুমি কর্মচারী, কথাটা সেই লেভেলের লাগে। তারপর গোবর্ধন বলে আমি বিজনেস ক্লাস না হলে যাব না। তারপর ম্যানেজার বিজনেস ক্লাস ম্যানেজ করে দেওয়ার আশ্বাস দিলে গোবর্ধন শান্ত হয়। এরপর প্রায় পাশাপাশি সিটে বসেই দুজন আমেরিকাতে যায়। সেখানে গিয়ে দেখা যায় ইন্দুকে রিসিভ করতে একটি বড় গাড়ি আসে আর গোবর্ধনের জন্য একটি সাধারণ ট্যাক্সি। গোবর্ধনকে রিসিভ করতে আসা লোক সামাদকে গোবর্ধন জিজ্ঞেস করে ইন্দু ওই গাড়িতে আর আমি এই গাড়িতে কেন। তখন সামাদ বলে মালিকদের জন্য ওই গাড়ি আর কর্মচারীদের জন্য এই গাড়ি। তারপর হোটেলে পৌঁছালে সেই সামাদের কাছ থেকে গোবর্ধন জানতে পারে ইন্দুকে একটি 5 স্টারে রাখা হয়েছে। তাকে যেখানে রাখা হয়েছে সেটি একটি নর্মাল হোটেল। তারপর গোবর্ধন তার ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেলের বাইরে গিয়ে বসে থাকে। আর এমন সময় ইন্দু সেই সামাদকে ফোন করে গোবর্ধনের হালচাল জানতে চায়। তখন সামাদ গোবর্ধনের করা কাণ্ড ইন্দুকে বিস্তারিত বলে। ইন্দুর কথা মতো সামাদ তার ফোনটি লাউড স্পিকারে নিয়ে গোবর্ধনের সামনে রাখে। তখন ইন্দুকে বলতে শোনা যায় তার ইগো এবং এ ধরনের বাচ্চা মানুষই সে যেন এখানে না করে, কারণ মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। এরপর থেকে গোবর্ধন তার কাজে মনোনিবেশ করলেও সে ইন্দুকে বিরক্ত করা ছাড়ে না। সে তার হোটেল মোটেল রেখে অফিসে এসেই অফিসের ফ্লোরে শুয়ে থাকে, লুঙ্গি গামছা টামছা পরে অকপটে অফিসে ঘুরে বেড়ায়। সেখানকার ইংরেজদেরকেও দেখা যায় তার মতো এসবে অভ্যস্ত করে ফেলতে। এখন গোবর্ধনকে জিজ্ঞেস করলে গোবর্ধন বলে আমার হোটেল থেকে অফিসের ডিস্টেন্স অনেক দূর, সেখান থেকে আমার আসা যাওয়ায় সমস্যা হয়, এছাড়া সেখানকার ওয়াশরুমের পরিবেশও তেমন একটা ভালো। এসব দেখে সামাদ ইন্দুকে বলতে থাকে একে থামানো না গেলে আমাদের কোম্পানির মান-ইজ্জত যাবে। তখন ইন্দু গোবর্ধনকে তার 5 স্টারে থাকার ব্যবস্থা করে দেয়। এরপরে একদিন প্রজেক্ট সম্পর্কে মিটিং এ ইন্দুর সাথে পরামর্শ না করেই গোবর্ধন প্রেজেন্টেশন শুরু করে দেয়। প্রেজেন্টেশন ভালো হলেও ইন্দুর সাথে পরামর্শ না করে প্রেজেন্টেশন অ্যারেঞ্জ করায় ইন্দু গোবর্ধনের উপর রেগে যায় আর বলে নেক্সট টাইম কোনো প্রেজেন্টেশন যেন তার সাথে আলোচনা না করে অ্যারেঞ্জ না করা হয়। তখন গোবর্ধনের পাশে বসে থাকা সামাদকে গোবর্ধন বলছে ইন্দু তার সাথে হিংসা করে, তাই সে এসব বলছে। এরপর সামাদ গোবর্ধনকে জিজ্ঞেস করে কেন গোবর্ধনের ইন্দুর প্রতি এত রাগ। তখন গোবর্ধন সামাদকে বলে যদি কেউ তোমার গোসল করা দেখে এবং তা নিয়ে যদি কেউ বই লেখে এবং তোমার পরিবারের গোসল করা দেখে তা নিয়েও যদি কেউ বই লেখে তোমার কেমন লাগবে। এসব শুনে সামাদ যেন আকাশ থেকে পড়লো। সে ভাবতে থাকে ম্যাডাম কি আসলে এসব করতে পারে। এর পরের দিন সকালে আরেকটি প্রেজেন্টেশনে ইন্দু কথা বলছিল। সেখানে একটি ছেলে ইন্দুকে ফলো করে এবং ইন্দুর দিকে বাজে নজরে তাকায়। ছেলেটি ফোনে ইন্দুর ভিডিও ধারণ করে। এর পরপরই দেখা যায় গোবর্ধনকে সেই ছেলেকে উত্তম মাধ্যম দিতে, যা দেখে মনে মনে ইন্দু বেশ খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে শুরু করে যে গোবর্ধন তাকে এখনো অসম্ভব ভালোবাসে। কিন্তু এর কিছুক্ষণ পর দেখতে পায় সেই ছেলেটির ভিডিওতে গোবর্ধন চলে এসেছিল, তাই ছেলেটির এ অবস্থা করলো। এরপর হোটেলে ফিরে আসলে সামাদ ইন্দুকে বলে গোবর্ধন আসলে আপনার ভিডিও করার জন্যই সেই ছেলেকে মেরেছিল, কিন্তু তার ইগোর কারণে সে তা স্বীকার করেনি। আর বলে ম্যাডাম আমি যতটুকু বুঝতে পেরেছি সে শুধু একটা কারণেই আপনার উপর রেগে আছে। তখন ইন্দু জানতে চায় কি কারণ। তখন সামাদ বলে আপনি নাকি গোবর্ধন ও গোবর্ধনের ফ্যামিলির গোসল করার ভিডিও করেছিলেন, যা শুনে রেগে মেগে কে চর মেরে দেয় ইন্দু। সামাদ বলে তাহলে কি এটা মিথ্যা। ইন্দু বলে হ্যাঁ আমি ওর জীবন নিয়ে বই লিখেছিলাম, তাই সে আমার উপর রেগে আছে। সামাদ ইন্দুকে বলে তাকে নিয়ে বই লেখার মতো কি আছে এমন, সে তো 8-10 জনের মতো সাধারণ মানুষই। তখন ইন্দু বলে না, সে কোনো সাধারণ মানুষ না, আসলে সবার ভালোবাসার মানুষ সবার কাছে অসাধারণই, যা অন্য 10 জন অনুভব করতে পারে না। এরপর রাতের বেলায় গোবর্ধন লাল পানি গিলছিল, এমন সময় তার ফোনে তার স্যালারির মেসেজ আসে। সে দেখতে পায় তার স্যালারি 3 লাখ টাকার বদলে তার অ্যাকাউন্টে 30,000 টাকা এসেছে। তখন সে কারণ জানার জন্য সে ম্যানেজারকে ফোন করে। ম্যানেজার বলে কোম্পানির এমপ্লয়ীদের জন্য মানের ইকোনমি ক্লাসই বরাদ্দ থাকে, তুমি যেহেতু বিজনেস ক্লাসে ভ্রমণ করেছো তোমার বাকি টাকা সেখানেই কেটে রাখা হয়েছে। এসব শোনার পর তো গোবর্ধনের মাথা গরম। তার পরিবারের খরচ ও আনুষঙ্গিক ব্যাপারগুলোতে তার খরচ আগের থেকে অনেকাংশেই বেড়েছে, কিন্তু যদি সে এই মাসের স্যালারিটা না পায় তাহলে সে বিপদে পড়ে যাবে। এখন সামাদ গোবর্ধনকে ব্যাপারটা ইন্দুকে জানাতে বলে। সে ইন্দুর কাছে যায় ঠিক, কিন্তু ভাব নিয়ে বলে ম্যানেজারকে বলে দিন আমার স্যালারিটা যেন ঠিক করে দেয়। ইন্দু কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন সামাদ এসে বলে মালিকের সাথে কি এভাবে কথা বলে। একটু বিনয়ের সাথে বললে কি হতো, গোবর্ধনের কিছু থাক আর না থাক ইগো ছিল। সে বলে যে না আমার পক্ষে তাকে রিকোয়েস্ট করা সম্ভব না। তারপর সামাদকে গোবর্ধন একটি ফ্রিল্যান্সিং জবের জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন সামাদ তাকে প্রস্টিটিউট বানিয়ে একটি জায়গায় রেখে আসে। সেখানকার মেয়েরা তাকে ঘিরে ধরলে গোবর্ধন সেখানে ইন্দুকে দেখতে পায়। ইন্দুর কাছে সাহায্য চাইতে শুরু করে। ইন্দুর সামনে যেতেই প্রস্টিটিউটদের বলে এটা আমার গার্লফ্রেন্ড, আমি তোমাদের সাথে গেলে ও আমাকে মেরে ফেলবে। তারপর ইন্দু সেখান থেকে গোবর্ধনকে সেভ করে আর সামাদকে বলে গোবর্ধনকে বলে দিতে সে যেন ফার্দার এমন কাজ আর না করে যাতে তার কোম্পানির বদনাম হয়। এরপর সেখান থেকে হোটেলে ফিরে গেলে গোবর্ধনের বাসা থেকে ফোন আসে। জানতে পারে বাসায় 3 লাখ টাকা পাঠানো হয়েছে। সে তখন বুঝতে পারে ইন্দুই টাকাটা পাঠিয়েছে। তাছাড়া সামাদকে ইন্দু এটাও বলে দিয়েছে প্রজেক্ট চলাকালীন সময় গোবর্ধনের যেন কোনো টাকা পয়সার সমস্যা না হয়। এরপর গোবর্ধন ইন্দুকে ধন্যবাদ দিয়ে আসে।
ইন্দিও খুশি হয়ে যায়। এরপর অনেকদিন পর তাদের দুজনকে একসাথে আবার দেখা যায়। তারা দুজন আবারও যেন একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল যে তাদের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্কটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এর মধ্যে দেখা যায় কোম্পানির বস অর্থাৎ ইন্দুর বাবা আমেরিকাতে এসেছেন। সে এসে এই প্রজেক্টের সকল সাকসেসের জন্য শুধু ইন্দুকেই ধন্যবাদ জানায়। তাতেও গোবর্ধন মন খারাপ করেনি, বরং খুশি হয়ে যায়। তখন সেই ঘটনা আবার সেই বিয়ে বাড়িতে বর্তমানে চলে আসে। সেখান থেকে একজন মহিলা বলে, তাহলে তো আপনাদের সমস্যা তখন সমাধানই হয়ে গিয়েছিল, তাহলে বাধাটা কোথায়? তখন ঘটনা ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় বিমানে ইন্দু ও গোবর্ধন আমেরিকা আসার সময় গোবর্ধনের সাথে বিমানে একটি মহিলার কথা হয়েছিল। সেই মহিলা গোবর্ধনকে বলছে, তোমার সাথে যে মেয়েটাকে দেখেছিলাম তার সাথে কিন্তু তোমার খুব ভালো মানিয়েছে, সে কি তোমাকে ভালোবাসে? গোবর্ধন বলে, একটা সময় বাসতো, কিন্তু সে মাঝখানে আমার সাথে চিটিং করেছে, তাই এখন যা আছে তা হলো এই প্রজেক্টটা সম্পন্ন করা পর্যন্তই, এর বাইরে তেমন কিছু নেই। এসব কথা পেছন থেকে ইন্দু শুনতে পায়, আর সাথে সাথে ইন্দুর মন খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল আগের সবকিছু ভুলে গিয়ে গোবর্ধন তাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু গোবর্ধনের কথা শুনে সে সব বিশ্বাস করতে পারছে না। এরপর থেকে ইন্দু গোবর্ধনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। গোবর্ধন ইন্দুর কাছে গেলে ইন্দু গোবর্ধনকে বলে সে কোনো থিসিস লেখার জন্য তাকে ভালোবাসেন, থিসিস লিখতে লিখতে সে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। এরপর তারা প্রজেক্ট শেষে দেশে ফিরে আসে। আসার পর কোম্পানি থেকে টাকা পেয়ে তার বসকে ধন্যবাদ জানায়। তখন তার বস তাকে বলে, তোমার ব্যাপারে থিসিস লেখার কারণে তুমি ইন্দুর উপর রেগে আছো, আসলে তুমি জানো না ইন্দু তোমার সম্পর্কে সেই থিসিসে কত ভালো ভালো কথা লিখেছে। তখন ইন্দু গোবর্ধন সম্পর্কে যেসব ভালো কথা লিখেছে ইন্দুর বাবা গোবর্ধনের বস তা বলতে শুরু করে। কথাগুলো এমন ছিল, গোবর্ধন একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি তার পরিবারের কাছে ছিলেন একজন সুপার হিরো, যে তার ভাইয়ের সন্তানদেরকেও নিজের সন্তানের মতো ভালোবাসতো আর ভাবিদেরকে নিজের বোনের মতো করে দেখতো। তাদেরকে ঘিরেই ছিল তার যত স্বপ্ন। সে শুধুমাত্র তার পরিবারের জন্যই তার জীবনের সব খুশিকে বিসর্জন দিয়ে দিয়েছে। এই পৃথিবীতে এমন মানুষ আর এমন পরিবার খুব কমই দেখা যায়। আসলে গোবর্ধন এবং তার পরিবার আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে সারা জীবন। এমন আদর্শ পরিবার আমি আর কোথাও দেখিনি। তাই গোবর্ধন সম্পর্কে আমাদের সকলের জানা উচিত, তার থেকে আমাদের শেখা উচিত কিভাবে একটি পরিবারকে আগলে রাখতে হয়। গোবর্ধনই হতে পারে আমাদের অনুপ্রেরণা। এসব শুনে গোবর্ধনের চোখ দিয়ে পানি টলমল করে পড়তে থাকে। সে বুঝতে পারে ইন্দুর সাথে যা করেছে তা মোটেও ঠিক হয়নি। এদিকে ইন্দুরও ফ্ল্যাশব্যাকের সব ঘটনা বলা শেষ হয়ে ঘটনা চলে আসে বর্তমানে। তখন দেখা যায় গোবর্ধন ইন্দুকে ফোন করে, কিন্তু ইন্দু তার ফোন রিসিভ করে না। তখন ইন্দুর বাবা গোবর্ধনকে বলতে থাকে, এই কয়দিনে কি কি ঘটেছে তুমি কি তা জানো? ঘটনা আর একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় একজন মন্ত্রী ইন্দুর বাবার কাছে এসেছে। এসে বলছে তার নাতির এবার ইলেকশন করার কথা ছিল, কিন্তু এর আগে একটু রিফ্রেশমেন্টের জন্য তার বন্ধু বান্ধব নিয়ে ইউএসএ তে ঘুরতে যায়। সেখানে গিয়ে ইন্দুকে দেখে তার ভালো লাগে। তখন ইন্দুর সামনে একটি ছেলে তাকে প্রচন্ড মারধর করে, আর সেখান থেকে ফেরার পথে তার নাতি কার অ্যাক্সিডেন্ট করে। তারপর থেকেই সে পঙ্গুত্ব বরণ করে, আর সেই মন্ত্রী তার সেই নাতির সাথে ইন্দুর বিয়ে দিতে চায়, যাতে ইন্দু সেই নাতির খেয়াল রাখতে পারে। আর যদি এ ব্যাপারে ইন্দু রাজি না হয় তাহলে তার পুরো পরিবারকে ধ্বংস করার হুমকি দিয়ে যায় সেই মন্ত্রী। এই ভয়ে ইন্দু সেই ছেলেকে বিয়ে করতে রাজি হয়। তখন গোবর্ধন তার দাদিকে নিয়ে এবং ইন্দুর লেখা অনেকগুলো বই নিয়ে সেই বিয়ে বাড়িতে যায়, এবং গোবর্ধন সেই বইগুলো সবাইকে দিতে শুরু করে। আর গোবর্ধন তার দাদিকে বলে ইন্দুকে ডেকে আনতে। ইন্দু বারান্দায় এসে এসব দেখতে পায়। এর মধ্যেই চলে আসে সেই মন্ত্রীর গুন্ডা বাহিনী, এসে গোবর্ধনের উপর আঘাত করে বসে। সেখান থেকে উঠে গোবর্ধন সবাইকে মেরে সাইজ করে ফেলে। সেই মন্ত্রী সেখানে উপস্থিত হলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় গোবর্ধন। তারপর গোবর্ধন সেই মন্ত্রীকে বলে, আপনি তো আপনার নাতির দেখাশোনার জন্যই ইন্দুকে নাতনি বউ বানাতে চাইছেন। আমি এতদিন ধরে আমার দুই ভাইকে দেখে আসছি, না হয় আপনার নাতিকে আমার তৃতীয় ভাই ভেবে বাকি জীবন দেখে নেব। গোবর্ধন সবসময় তার নাতির পাশে থাকার আশ্বাস দেয়। তারপর মন্ত্রীও তা মেনে নেয়। গোবর্ধন চলে যায় ইন্দুর রাগ ভাঙাতে, কিন্তু কোনোভাবেই ইন্দুর রাগ যেন গোবর্ধন ভাঙাতে পারছে না। তারপর গোবর্ধন আসলে কাউকে ভালোবাসলে তাকে পুরোপুরি ভালোবাসা উচিত, তার দোষ ত্রুটিগুলো মেনে নিয়েই ভালোবাসা উচিত। তার সীমাবদ্ধতা, তার অপারগতা, তার ভালো তার মন্দ সব মিলিয়ে পরিপূর্ণ মানুষটাকে আপন মনে করাটাই হলো ভালোবাসা। অন্যদিকে কোনো বিষয় পরিপূর্ণ না জেনে শুধুমাত্র ধারণা করে কষ্ট পাওয়াটাও আমাদের অনুচিত। কোনো ব্যাপারে আমাদের জীবনে বাধা আসলে সেটাকে সমস্যা হিসেবে না দেখে এর সমাধান খুঁজে বের করাই উত্তম। এতে হয়তো সে সমস্যার সমাধানটাই আপনার আমার জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিবে। আর শুধু পরিবার কেন, এই দুনিয়ায় আপনি অন্যকে দেখলে, অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আপনার দিকেও সৃষ্টিকর্তার সাহায্য অবধারিত থাকবে। আমরা ইনকাম করে তা শুধু সেভিংস হিসেবে রেখে গুনে গুনে হিসাব করে চলার নামই জীবন নয়। পরিবারের আনন্দ খুশি ভাগাভাগি করে এমন খরচে কার্পণ্য করাটা আসলেই উচিত নয়। আজকে এ পর্যন্তই। বিদায় বেলায় শুধু একটা কথা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা আসলেন, দেখলেন আর জয় করে চলে গেলেন। একটা সাবস্ক্রাইব করে গেলে আপনার আহামরি লস হবে বলে মনে করি না।